আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। জাতীয় ভিত্তিতে দ্রুত ঐক্যমত্যে পৌঁছতে চাইলে ঐক্যমত্য কমিশনের কাজের গতি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মতে, নির্বাচনের আগে সব বিষয়ে একমত হতে হবে এমন ভাবা ঠিক নয়। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হওয়া যাবে, সংশোধিত আকারে সেসব সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়গুলোর মধ্যে সংবিধান সংশোধন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের অনেক বিষয় নিয়ে একমত হলেও এখনও বেশ কিছু বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির এই নেতা মনে করেন, যেসব বিষয়ে একমত হওয়া যাবে তা সনদ আকারে প্রকাশ করে তা বাস্তবায়নে দ্বিমত নেই বিএনপির। তাদের কার্যক্রমে যতটুকু গতিশীলতা আমরা প্রত্যাশা করেছিলাম ঠিক সেভাবে বোধহয় এগোচ্ছে না। যদি দীর্ঘসূত্রিতা বজায় রাখা হয়, এখানে জাতীয় ভিত্তিতে সিদ্ধান্তে আসা, ঐক্যমতে আসাও দেরি হয়ে যাবে। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কারই আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন দলটির আরেক নীতি নির্ধারক খন্দকার মোশাররফ হোসেন। কখনোই কিন্তু কোনো নির্বাচনের আগে পুরা দেশের সকল জনগণের বা দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন হয়নি। এখানে কোথাও আমাদের লেখা নাই যে নির্বাচনের মাধ্যমে ঐকমত্য প্রকাশ করা হবে। নির্বাচনমুখী সংস্কার চিহ্নিত করে তা দ্রুত বাস্তবায়নের উপর জোর দেওয়া উচিত বলে মত বিএনপি নেতাদের। সংশোধিত আকারে হয়তো আমরা একমত হতে পারব। এক্স্যাক্টলি যেভাবে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেইভাবে একমত না হলেও আলাপ আলোচনার ভিত্তিতে সকল পক্ষ একমত হলে সংশোধিত আকারে সেই সংশোধনী প্রস্তাব, সংস্কার প্রস্তাবগুলো হয়তো এক জায়গায় এসে সবাই একমত হবে বা অধিকাংশ বিষয়ে একমত হবে। নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর সমাধান সম্ভব হবে বলেও মনে করেন দলটির নেতারা। সংস্কার চলতেই থাকবে, সংস্কার কখনো থেমে থাকবে না। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য সরকার নির্বাচন এড়িয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কর্মকাণ্ডে দেশবাসী উদ্বিগ্ন। বলেন, শেখ হাসিনাকে যখন তাড়াতে পেরেছে দেশের মানুষ, তখন নতুন ফ্যাসিবাদের জন্ম নিলে তাকেও তাড়াতে পারবে। বর্তমান সরকারের তৎপরতার উপর নির্ভর করে বসে থাকলে হবে না। গুম হওয়া নেতাদের খুঁজে বের করতে বড় কর্মসূচি দেওয়ার কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে যুব সমাবেশে এসব কথা বলেন তারা। এই সরকারের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা ছাড়া, নিজেদের রুটিন মাফিক কাজ করা ছাড়া আর কোনো কিছু তারা করতে পারবে না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্যে নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। আরাকান আর্মি বাংলাদেশের জন্য এমন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা হজম করা যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা এখন আরাকান আর্মি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সাথে আলোচনা করে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। এছাড়া সম্প্রতি মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশকে মিথ্যা অভিযোগের দায়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসী সরকার গঠনের খুব অল্প স্বাগত জানাচ্ছি। এখানে সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপর শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি এবং বলেছি যে এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। আর তাদেরকে আরেকটা
কথা আমি বলেছি যে দেয়ার উইল বি টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে, তখন আমাদের যে বন্ধুরাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যায় চালক। প্রতিনিধিদের তো পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 13 জন। ঢাকা সিলেট মহাসড়কের বাখরনগরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাত 3টা সাড়ে 3টার দিকে এক ট্রাকের লোকের অ্যাক্সিডেন্ট হয়। পিকআপও তুলে দিছে স্বামী, মানে সবাই যে লোকের কাছে গেছে লোকে তাকিয়া সবগুলি মানুষ তুলে দিছে। এর মাধ্যমে মাধব দিন এখন কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। পরপর 3 দফা দুর্ঘটনায় আহত হন বাসের অন্তত 20 যাত্রী। তবুও না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে থামাতে বাধ্য হন। চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত পাখি ভ্যানের চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 1 জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জের উল্লাপাড়া নয়নকাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, সড়ক দুর্ঘটনার আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, চালকদের বেপরোয়া গতির কারণে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে যাত্রী কিংবা বাস মালিকরা কি বলছেন, আর মহাসড়কে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? মিতু, যেমনটি বলছেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে উন্নত হচ্ছে রাষ্ট্র, উন্নত হচ্ছে সড়ক, কিন্তু উন্নত হচ্ছে না চালকদের মানসিকতা, উন্নত হচ্ছে না প্রশাসনের যে তৎপরতা। আমরা দেখেছি যে এই ঢাকা মহাসড়কে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ কিন্তু আপনার নানাবিধ কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। শুধু এখানে না, সারা দেশে কিন্তু হচ্ছে। কিন্তু এর পেছনে যে বিষয়গুলো আমরা দেখি, তার পেছনে রয়েছে হচ্ছিল চালকের যে বেপরোয়া গতিতে চালানো, এবং চালক কিন্তু যাত্রীদের কোনো কথাই শোনেন না। যাত্রীরা বলে সেগুলো তোয়াক্কা না করে, আইনের তোয়াক্কা না করে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু গাড়িগুলো চালাচ্ছেন। এবং আপনি জানেন গতকালকে যে ঘটনাটি ঘটেছে, যে বরিশাল এক্সপ্রেস, সে গাড়িটিও কিন্তু প্রথমে যে কামারখাড়া যে জায়গাটি রয়েছে সেখানে একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। তারপরে কিন্তু সেখানে যাত্রীরা কিন্তু বলেছিল থামানোর জন্য, না থামিয়ে পরবর্তী সমসপুরে যাওয়ার পরে কিন্তু আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পরপরই কিন্তু ছাদটি ভেঙে যায়, এবং সেই গাড়িটি কিন্তু সেখানেও থামানো হয়নি। পরবর্তী জনরোষাল হলে কিন্তু পদ্মা ব্রিজের সামনে যে থানা রয়েছে, সেই থানার সামনে কিন্তু স্থানীয় থামায় গাড়িটিকে। অর্থাৎ এরপরে যে পুলিশ খবর পেয়ে বা আপনার হাইওয়ে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এই যাত্রীদেরকে কিন্তু আপনার নিরাপদে নিয়ে যায়। কিন্তু আসলে যদিও এখানে 6 জন আহত হয়ে একজনের অবস্থা খুবই গুরুতর ছিল, তাকে ঢাকা পাঠানো হয়েছে। কিন্তু আমরা বলতে চাই যে মানে আমাদেরকে যাত্রীরা বলছেন, এমনকি বলছেন যে কোনো মতে কিন্তু তাদেরকে কোনো থামানো যাচ্ছে না, এবং যাত্রীর কথা শোনে না, এবং আইনের যে কঠোর প্রয়োগ তা কিন্তু দেখা যায় না, এবং পুলিশের টহল দেখা যায়। কিন্তু টহল দেখার পরও যে গতিতে গাড়িগুলো আসছে, মোড়ে মোড়ে যে আসছে, এই গাড়িগুলো থামানো এবং গাড়িগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া, সেগুলি কিন্তু কোনোভাবে করছেন না। তো যাত্রীরা বলছেন যে এই ব্যাপারে কিন্তু প্রশাসন কঠোর হওয়া দরকার, তবেই এই যে সড়কের যে আপনার যে দুর্ঘটনা যে মিছিল তা বন্ধ করা সম্ভব। মিতু, এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কারিগরি শিক্ষার্থীদের চলমান 6 দফা দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ না হওয়ায় বাদ জুমা সারা দেশে কাফন মিছিল করবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই ঘোষণা দেন তারা। 1987 এর কাফন আন্দোলনের আদলে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে এই গণমিছিলে অংশ নেবেন। এর আগে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ বৈঠক হয়।
তার আগে বুধবার দিনভর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ল্যাব সুবিধা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, অবৈধ নিয়োগ বাতিল সহ 6 দফা দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, কারিগরি শিক্ষার্থীরা কি কাফন মিছিল শুরু করেছেন কিনা এবং সবশেষ অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন। মিতু, আপনি যেমনটি জানেন যে দেশব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির একটি ডাক দিয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়ে সেই ডাকে সংহতি প্রকাশ করে ঢাকা পলিটেকনিকের যে শিক্ষার্থীরা তারা বাদজুমা মাথায় কাফনের কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং সেই মিছিলের লক্ষ্যে কিন্তু যে শিক্ষার্থীরা ছিল তারা জুমার নামাজ শেষ করে এখন এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে মসজিদ আছে মসজিদ প্রাঙ্গণে তারা কাপড়ের টুকরা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছে এবং এই কাফনের কাপড় তারা মাথায় বেঁধে আসলে একটি মিছিল করবে। এই মিছিলটি এই মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মোড় ঘুরে 7 রাস্তা প্রদক্ষিণ করে আবার তাদের যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের দ্বিতীয় গেটে তারা অবস্থান করবে এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গেল বুধবার পলিটেকনিকের শিক্ষার্থীরা তেজগাঁ 7 রাস্তার সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা এই বিক্ষোভ কর্মসূচি করে এবং এই তাদের যে অবস্থান কর্মসূচি ছিল, অবরোধ ছিল, তার কারণে আসলে সাধারণ মানুষের মধ্যে একটি জনভোগান্তি তৈরি হয় এবং এই জনভোগান্তির কারণে সাধারণ মানুষ তাদের এই বিক্ষোভ কর্মসূচিটাকে পালন থেকে বিরত থাকার একটা পরামর্শ দিয়েছিল। সেই লক্ষ্যে আসলে তারা আসলে পুনরায় সড়ক অবরোধ না করে বিশ্ববিদ্যালয়ের সামনে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তাদের আজকে কাফন মিছিল থেকে তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে, কিন্তু তারা আমাদেরকে আনঅফিশিয়ালি যেটা জানিয়েছে যে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না এবং তারা তাদের দাবি আদায় হওয়ার পরেই পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাবে। তো মিতু, এই ছিল আমার কাছে তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের সর্বশেষ খবর। মাহিন, ধন্যবাদ আপনাকে। লঘুচাপের প্রভাবে আজও রাজধানী সহ দেশের 8 বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা মাঠে থাকা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী 5 দিন সারা দেশে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম, তাই বজ্রসহ বৃষ্টি বেশি হবে। আমাদের এপ্রিল মে মাসে চাইতে কালবৈশাখীর সময় আসলে এই সময়ের বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রা সহনীয় অবস্থা হবে এবং যখনই বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং একটা সময় দেখা যায় এটা তাপপ্রবাহের রূপ নেবে। কিন্তু বর্তমানে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা দেখি এই মাসের শেষ নাগাদ একটা তাপপ্রবাহ আসলেও আসতে পারে। ঈদের পর থেকে সারা দেশে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি হওয়ায় বেড়েছে প্রায় সব শাকসবজির দাম, তবে কমেছে বাড়তি ব্রয়লার ও সোনালী মুরগির দাম। চালের বাজার নিয়ে গুজব থাকলেও 2-1 সপ্তাহের মধ্যেই নতুন চালের সরবরাহ শুরু হলে দাম কমার আশা ব্যবসায়ীদের। বিস্তারিত অরণ্য গফুরের রিপোর্টে। পর্যাপ্ত উৎপাদন হওয়ায় বাজারে ঘাটতি নেই পেঁয়াজের, তবে ঈদের পরপর 40 টাকায় বিক্রি হওয়া বাঙালির নিত্য এ মশলা এখন কিনতে হচ্ছে 52 থেকে 56 টাকায়। ঈদের আগে যে পেঁয়াজটা ছিল ওটা মুড়ি কাটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা কাঁচা ছিল, এই জন্য দামটা কমা ছিল। ঈদের পরে থেকে আবার এই সপ্তাহে দেখা গেছে আবার 5-7 টাকা বাড়ছে। এটার কারণ হলো আপনার শাশিরা শুকাইছে পেঁয়াজটা, এটা তো হলো বিসি পেঁয়াজ। সরকার দাম বাড়ানোর পর স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ, তবে ক্রেতা কম। সুখবর এসেছে ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে। আমিষের চাহিদা পূরণের অন্যতম এই প্রধান খাতে দাম কমেছে কেজিতে প্রায় 50 টাকা করে। আপনার সব মুরগি আমরা মনে হয় রেট কম বেচাতে আমাদেরও খুচরা বেচা বিক্রি ভালো, মনে করেন আমরা অনেক ভালো অবস্থায় আছি বেচা বিক্রির দিকে। বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি,
তবে বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতি হওয়ায় বেড়েছে প্রায় সব শাকসবজির দাম। আজকে ভেন্ডি আগে হাটে নিয়েছি 50 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। আলু 25 টাকা কেজি। আর অন্য দিনকে তুলনায় আজকে দাম একটু বেশি পাইছি। লাউ তো এই যে মহল্লায় পাইতে আছে না, এই যে সেনতে আইছি এখানে কিনতে, এখনও দাম বেশি। দুই একদিন দামটা একটু মানে কম ছিল, আজকে গত সপ্তাহের তুলনায় আজকে কিছু কিছু মালের দাম কিছু 10 থেকে 15 টাকা বেশি, আবার কিছু মালের দাম একটু কমছে। বাজার তো সাধারণত উঠতে পড়তে থাকবেই, কিন্তু কোনো সময় কারণ আছে, কোনো সময় কারণ হয়তো নাই, আমরা বুঝি না সেটি আর কি। ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে চিকন ও মোটা চালের বাজার। ডিলারশিপ লাইসেন্স নবায়ন করলে চালের বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা আশাবাদী, আমাদের দেশে যে বৈশাখ সিজন, এটা কিন্তু সবচেয়ে বড় সিজন। এই সিজন দিয়ে মনে করেন সারা দেশ চলে। হয়তো 8-10 দিন পরেই আমরা মিনিগেট, 28, স্বর্ণা, পাইজাম এগুলো পাবো। পাইলে হয়তো বা চালের দাম ভালো একটা কমার সম্ভাবনা আছে। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। এদিকে সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে আগামী 1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতেও সরকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে ডিম এবং মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চাহিদার 80% যোগান দেয় প্রান্তিক পোল্ট্রি খামারিরা। কিন্তু বাজার অব্যবস্থাপনা ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে বর্তমানে ভয়াবহ লোকসানে রয়েছেন তারা। বিপিএর তথ্য মতে গত 2 মাসে প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন তারা। সংকট উত্তরণে সিন্ডিকেট ভাঙা সহ 10 দফা দাবিতে 1 মে থেকে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর কাছে আমরা নীল চাষির মতো জিম্মি। সরকারের সংশ্লিষ্ট মহলও তাদের সাথে মিলে একই আচরণ করছে বলে অভিযোগ করেন সংগঠনটির সভাপতি। আসলে সরকারকে হুমকি দিচ্ছি না, আমরা সরকারকে বিভ্রান্ত করছি না। আমরা যে দাবিগুলো করছি, এই দাবিগুলো আমি মনে করি সরকার স্বঘোষিত হওয়া উচিত। কারণ আমরা বলেছি ফিড বাচ্চার সিন্ডিকেট ভাঙার জন্য, আমরা বলেছি বাজারের ন্যায্য দামের নিশ্চয়তা দেওয়ার জন্য, আমরা বলেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য। খামারিরা জানান প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। 25 থেকে 30 টাকা প্রতি কেজিতে আমরা লস দিচ্ছি। আমার মতো এরকম অনেক খামারি আছে যারা বন্ধ করে দিচ্ছে খামার। দাবিগুলো যৌক্তিক জানিয়ে ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জানান খামারিদের এই আন্দোলন দীর্ঘদিনের, তবে সরকার বরাবরই উদাসীন। তাদের যে দাবি দেওয়াগুলি আছে এগুলি প্রাণী সম্পদ অধিদপ্তর বা বাণিজ্য মন্ত্রণালয় যে মিনিস্ট্রিগুলি জড়িত, তাদের আসলে এই বিষয়গুলা নিয়ে তারা কোনো আমলে না নেওয়ার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি সরকারের সাথে তাদের আলোচনা করা উচিত, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত। প্রান্তিক পর্যায়ে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ হলে বাজারে নিশ্চয়ই এর বড় নেতিবাচক প্রভাব পড়বে। তাই বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই এর যৌক্তিক সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।